আমার নাম সুচিত্রা। আমার দেওর প্রত্যেকদিন বাইরে থেকে আমার জন্য ভালো, ভালো খাবার এনে দিত এবং দেওরের দেওয়া খাবার খেয়ে আমি অজ্ঞান হয়ে যেতাম। তারপর যখন চোখ খুলত তখন দেখতাম আমি দেওরের ঘরের বিছানায় পড়ে আছি। শুধু তাই নয়, আমার যখন চোখ খুলত তখন দেখতাম আমার কাপড়-চোপড়ও ভিজে আছে। জানি না আমার অজ্ঞান থাকা অবস্থায় আমার সঙ্গে এমন কী হতো। দেওর তো আমাকে ভীষণ ভালোবাসতো। আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস বর এনে দিতে না পারলেও দেওর এনে দিত। বাবা-মায়ের মারা যাওয়ার পরে আমরা ৩ বোন দাদা ও বৌদির কাছেই থাকতাম। আমার দাদা আমাদের ভালোবাসতো, কিন্তু বৌদির ভয়ে সেরকমভাবে আমাদের খেয়াল রাখতে পারত না। আমি ৩ বোনের মধ্যে মেজো বোন ছিলাম। আমার দাদা বড়দির বিয়ে দিয়েছে ১ বছর আগেই। আমার বৌদি সবসময় আমাদের কথা শোনাতো এবং আমাদের হাতে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। দাদা বৌদির কাছে আমরা চাকরের মতো জীবন কাটিয়েছি। এমনকি আমার বৌদি দুবেলা ভাত খেতে দিত, তাও অনেক কড়া কথা শুনিয়ে। এমনকি আমাদের কপালে কোনোদিন বাইরের বা বাড়ির ভালো খাবারও জোটেনি। বাইরের খাবার বলতে কোনো ভালো রেস্টুরেন্টের খাবার। ওই ২ বেলা আলু ডাল ভাত খেয়ে আমাদের থাকতে হয়েছে। আমাদের খাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও কোনোদিন ভালো খাবার কপালে জোটেনি। আমার দাদা বৌদির ভয়ে আমাদের জন্য সেরকমভাবে কিচ্ছু করতে পারত না। তারপর আমার দাদা বৌদির ভয়ে তাড়াতাড়ি আমার বিয়ে পাশের গ্রামের দিবাকর নামের একটা ছেলের সঙ্গে ঠিক করে দেয়। আসলে আমার বৌদি প্রথম থেকে এটা চাইতো না যে আমরা ৩ বোন তাদের সঙ্গে থাকি। তাই আমার দাদা বৌদির ভয়ে আমাদের বিয়ে তাড়াতাড়ি দিয়েছিল। আমার যখন বিয়ে পাকা করে সেই সময় আমার বয়স ১৮ বছর। এমনকি আমার দাদা সেরকমভাবে খোঁজ খবরও নিত না এবং আমাদের বিয়ে দিয়ে দিয়েছিল। আমি ৩ বোনের মধ্যে দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। তাই দিবাকর যখন আমাকে দেখতে এসেছিল তখন প্রথমবারেই আমাকে দেখে পছন্দ করেছিল। দিবাকরের সঙ্গে বিয়ে পাকা হওয়ার ২ মাস পরে আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। আসলে দিবাকর ও তার ভাইয়ের একই দিনে বিয়ে হয়েছিল। আসলে আমার শ্বশুরবাড়িতে বর ও দেওর ছাড়া আর কেউ ছিল না। আমার শ্বশুর শাশুড়ি তো অনেক আগেই মারা গেছিল। তাই আমার বর ও দেওর তারা ২ ভাই বাইরে থেকে খাবার কিনে খেত। পাড়ার লোকেরা যখন বর ও দেওরকে বলল, এইভাবে কতদিন বাইরে থেকে খাবার তোমরা কিনে খাবে? তোমাদের তো বিয়ের বয়স হয়েছে। তোমরা ২ ভাই একই সঙ্গে বিয়ে করলে তোমাদের বউরা বাড়ি আসবে এবং বাড়ি সামলাবে এবং তোমাদের আর বাইরে থেকে খাবার কিনে খেতে হবে না। পাড়ার লোকের কথা অনুযায়ী আমার বর ও দেওর একসঙ্গেই বিয়ে করেছিল। আমার দেওর তো নিজে ভালোবেসে পছন্দ করে ওই মেয়েটিকে বিয়ে করেছিল। আমার দেওর যেই মেয়েটাকে বিয়ে করেছিল সেই মেয়েটা আমার দেওরের সমবয়সী ছিল। আমার দেবরানীর থেকে অনেক ছোট ছিলাম আমি। আমার বয়স তখন ১৮ বছর। কিন্তু বর আমার থেকে বয়সে অনেক বড় ছিল। বিয়ের পরে সবাই বলতো আমার সঙ্গে নাকি বরের মানান হয়নি। বর আমার থেকে বয়সে ১০ থেকে ১২ বছরের বড় ছিল। বিয়ের পরে তো আমার দেবরানী সম্পর্কে আমার থেকে ছোট ছিল। কিন্তু সে বয়সে আমার থেকে বড় থাকার কারণে সে আমার থেকে অনেক বেশি চালাক চতুর ছিল। বিয়ের পরে ভেবেছিলাম এবার অন্ততপক্ষে বরের একটু ভালোবাসা এবং ভালো খাবার-দাবার খেতে পাবো। কিন্তু এত বছর ধরে তো দাদা ও বৌদির কাছে চাকরানীদের মতো জীবন কাটিয়েছি। বিয়ের পরে ১ মাস তো খুব ভালো কেটেছিল। কিন্তু ধীরে, ধীরে আমার দেবরানীর সব চালাকি আমি বুঝতে পেরেছিলাম। সম্পর্ক অনুযায়ী দেখতে গেলে আমি তার জ্যাঠানি ছিলাম। তাই দেবরানীকে কাজকর্মে হুকুম দেওয়ার অধিকার আমার ছিল। কিন্তু সে তো সবকিছু উল্টো করেছিল। উল্টে সে আমাকেই প্রত্যেকটা কাজের জন্য হুকুম করত। মানে আমার দেবরানী। আমি যেহেতু বয়সে ছোট ছিলাম তাই আমি তাকে সেরকমভাবে কিছু বলতে পারতাম না। সে আমাকে যা হুকুম করত আমি করে দিতাম। এমনকি সে তো কোনো কাজকর্মই করত না। বাড়ির প্রত্যেকটা কাজকর্ম আমাকেই করতে হতো। না পেরে আমি ভেবেছিলাম এই কথাগুলো বরকে বলবো যে আমার দেবরানী তো কোনো কাজকর্মই করে না। সে তো সারাদিন বসে, বসে কাটিয়ে দেয়। কিন্তু দেবরানী এত চালাক ছিল যে প্রত্যেকদিন বরের ও দেওরের বাড়ি আসার আগেই তাদেরকে দেখিয়ে টুকিটাকি কাজ করতে শুরু করে দিত এবং আমি তার সব চালাকি বুঝতে পেরেছিলাম। আমি বাড়ির সমস্ত কাজকর্ম করে নিতাম এবং দেবরানী আমার বর ও দেওরের বাড়ি আসার আগে কাজকর্ম করত। তাই একদিন দেওর এসে আমাকে বলল, বৌদি, তোমার লজ্জা করে না? তুমি সারাদিন বসে থাকো আর আমার বউ এত কাজ করে। তুমি এ বাড়ির বড় বউ, তাই বলে কি তুমি আমার বউকে দিয়ে সমস্ত কাজকর্ম করাবে? দেওরের কথাবার্তা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার দেবরানী নিশ্চয়ই দেওরকে আমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে আমার প্রতি দেওরের মনের মধ্যে বিষ ভরে দিয়েছে, যার জন্য দেওর আমাকে পছন্দই করতো না। ওদিকে আমার বর তো আমার সঙ্গে খুব কম কথাবার্তা বলতো। এমনকি সে আমার প্রতি কোনো গুরুত্বই দিত না। নতুন, নতুন বিয়ের পরে প্রত্যেকে তার বউদের নিয়ে কত মজা করে, একসঙ্গে সময় কাটায়, বাইরে ঘুরতে যায়।
কিন্তু আমার বরের একসঙ্গে সময় কাটানো তো দূরের কথা, সে আমার সঙ্গে বেশি কথাও বলতো না। ওদিকে আমার বড়দি ফোন করে বলতো, তোর কত ভালো ঘরে বিয়ে হয়েছে, কারণ তোর বাড়িতে শুধু দেওর ও দেবরানী আছে। কিন্তু আমার তো এত বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছে যে আমাকে সারাদিন তাদের জন্য কাজকর্ম করতে হয়। আসলে আমার দিদির যেই পরিবারে বিয়ে হয়েছিল, তারা 5 ভাই এবং 3 বোন ছিল, এবং তাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। তাই আমার দিদি ভাবতো আমার ছোট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তাই হয়তো আমি খুব সুখে আছি। কিন্তু আমার জ্বালা ও যন্ত্রণা যে কী ছিল সেটা শুধুমাত্র আমিই জানতাম। আমার দেবরানী তো ধীরে ধীরে আমার উপরে এত অত্যাচার শুরু করেছিল যে তাকে দেখে তো আমার ভীষণ ভয় লাগতো। কারণ সে তার বরকে আমার ব্যাপারে মিথ্যে কথা বলতো, এবং আমার দেওর দেবরানীর কথা শুনে আমাকে উল্টোপাল্টা কথা শোনাতো। কিন্তু আমার বর সব কিছু দেখার পরেও তার ভাইকে কিচ্ছু বলতো না, কারণ সে তার ভাইকে ভীষণ ভালোবাসতো। এমনকি বিয়ের আগেই বলেছিল যে এই পৃথিবীতে আমার কেউ নেই, একমাত্র আমার ভাই ছাড়া। তাই আমার ভাইয়ের ব্যাপারে কোনো রকম বাজে কথা আমি বরদাস্ত করব না। আমার দেবরানী আমার উপরে এত অত্যাচার শুরু করেছিল যে তাকে দেখে মাঝে মধ্যে মনে হতো আমার শাশুড়ি বেঁচে থাকলে হয়তো আমার উপরে এই রকমভাবেই ঠিক অত্যাচার করতেন। সে শাশুড়িদের মতো আমার উপর হুকুম চালিয়ে যেত। বিয়ের পরে দেখতাম আমার দেওর যখন বাড়িতে আসতো তখন তার বউকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে খুব হাসি ঠাট্টা ও মজা করত। কিন্তু আমি নিজের ঘরের ভিতরে একা বসে তাদের দুইজনের মধ্যে ভালোবাসা দেখে এটা ভেবে আফসোস করতাম যে বর আমাকে কোনো দিন এরকমভাবে সময় দেয় না। সে তো আমার সঙ্গে সেরকমভাবে কথাই বলে না, এমনকি এটাও কখনো জিজ্ঞেস করতো না যে আমার কোনো জিনিসে প্রয়োজন আছে কি না। ওদিকে আমার দেওর প্রত্যেক দিন তার বউয়ের পছন্দের খাবার নিয়ে আসতো এবং তার বউকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যেত। আমি তাদের ভালোবাসা দেখতাম আর নিজের কপালের উপরে আফসোস করতাম, এটা ভেবে যে আমার কপালে বোধ হয় স্বামীর ভালোবাসাটুকুও নেই। বিয়ের আগে দাদা ও বৌদির বাড়িতে চাকরানি হয়েছিলাম, আর এখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে চাকরানির মতো জীবন কাটাচ্ছি। বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে থাকতে হবে তাই থাকছি, কিন্তু স্বামীর মনের ভালোবাসা ও আদর যত্ন এসব কিছু আমার কপালে জোটেইনি। এদিকে আমার দেবরানী প্রত্যেক দিনের মতো সেদিনও বর ও দেওরের বাড়ি আসার আগে তাদেরকে দেখানোর জন্য কাজকর্ম শুরু করে দিয়েছিল। সেদিন যখন আমার বর ও দেওরের বাড়ি আসার সময় হয়েছিল, তখন সে দোতলার উপরে যে একটা ঘর ছিল সেই ঘরটা পরিষ্কার করার জন্য চলে গেছিল। আমি রান্নাঘরের কাজকর্ম সেরে বরের জামাকাপড় পরিষ্কার করছিলাম। আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম। তখন একটা জিনিস লক্ষ্য করেছিলাম, 0.5 ঘন্টা হয়ে যাওয়ার পরেও আমার দেবরানী উপরের ঘর থেকে নিচে নেমে আসেনি। আমি তো ভেবেছিলাম সে আবার হয়তো আমার দেওরের কাছে আমাকে ছোট করার জন্য কোনো নতুন প্ল্যান করছে। তারপরে আমার দেওর ও বর যখন বাড়ি ফিরে এলো তখন দেওর আমাকে জিজ্ঞেস করলো, দেবরানী কোথায়? তখন আমি বললাম সে তো উপরের ঘর পরিষ্কার করতে গেছিল, এখনও নিচে নেমে আসেনি। তারপর আমার দেওর যখন উপরে গেল এবং উপরের ঘরে যাওয়া মাত্রই আমার দেওর চিৎকার করে উঠল। তার চিৎকারের আওয়াজ শুনে আমি ও বর উপরে ছুটে গেছিলাম। তারপর যা দেখলাম সেটা দেখার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, কারণ আমার দেবরানী ওই ঘরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়েছিল এবং তার পুরো শরীর নীল হয়ে গেছিল। জানি না তাকে কি হয়েছিল। তারপর আমরা যখন তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেলাম, তখন ডাক্তারে যা বলল সেটা শুনে তো আমরা বিশ্বাস করতেই পারছিলাম না, কারণ ডাক্তারে বলেছিল আমার দেবরানীকে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই নাকি তার মৃত্যু হয়ে গেছে। ডাক্তার বলেছিল আপনারা তো মৃতদেহ এখানে নিয়ে এসেছেন, তাই আর কিচ্ছু করার নেই। আসলে আমার দেবরানীর ইলেকট্রিক শকে মৃত্যু হয়ে গেছিল। উপরের ঘরে ইলেকট্রিক তারগুলো মেঝেতেই পড়েছিল এবং দেবরানী এটা খেয়াল করতে পারেনি এবং তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আমি ওই সময় নিচের ঘরেই ছিলাম, কিন্তু আমার দেবরানীর কোনো আওয়াজ বা সাড়া শব্দ শুনতেই পাইনি। দেবরানীর মারা যাওয়ার পরে আমার দেওর তো বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিল, সে তার কাজেও যেত না। বিয়ের 2-3 মাস পরেই যে আমার দেবরানী এইভাবে মৃত্যু হয়ে যাবে আমরা তো কেউ ভাবতেই পারিনি। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে আমার দেবরানী আর এই পৃথিবীতে নেই, কারণ তার সঙ্গে তো আমি সারাদিন থাকতাম। সে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলেও তার মারা যাওয়ার পরে আমার ভীষণ খারাপ লাগতো। মনে হতো যেন সে সবসময় আমার পাশেই আছে। ওদিকে আমার দেওর তো শোকে পড়ে গেছিল, সে সারাদিন ঘরের ভিতরেই থাকতো। দেবরানীর মারা যাওয়ার পরে আমাদের ঘরের সবাই যেন হাসতেই ভুলে গেছিল। এমনকি আমার বর মাছ মাংস ডিম আনাও বন্ধ করে দিয়েছিল। দেবরানীর মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে সব কিছু পরিবর্তন চলে এসেছিল। দেবরানীর মারা যাওয়ার পরে বর আমাকে বলেছিল আমার ভাইয়ের আর কষ্ট দেখতে পাচ্ছি না। জানি না আমার ভাইয়ের উপরে কার নজর লেগেছে। দেবরানীর মারা যাওয়ার পরে আমার বর তার ভাইয়ের জন্য খুব চিন্তা করত
এবং আমাকে বলতো এমন কোনো কাজ করবে না যাতে আমার ভাই কষ্ট পায়। আর আমার ভাইয়ের সামনে তুমি আমার সঙ্গেও কথা বলবে না। তুমি এখন আমার থেকে দূরে দূরে থাকবে। কারণ আমার ভাই তার বউকে হারিয়েছে। তাই আমরা দুজন যদি এখন একসঙ্গে থাকি তাহলে সে কষ্ট পাবে। তাই আমার ভাইয়ের সামনে তুমি আমার সঙ্গে কথা বলবে না। আমার বরের তো উদ্ভট কথাবার্তা শুনে আমি অবাক হয়েছিলাম। এমনিতেই বর আমার সঙ্গে সেরকমভাবে কথাবার্তা বলতো না। এমনকি আমাদের মাঝে সেরকমভাবে সম্পর্কও তৈরি হতো না। তার উপর সে বলেছিল তার ভাইয়ের বউ মারা গেছে, তাই নাকি আমাকে তার থেকে দূরে থাকতে হবে। ও বর বলেছিল আমার ভাইয়ের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সে এখন একা হয়ে গেছে, তাই আমার ভাইকে কোনো রকমভাবে কষ্ট দেবে না। এইভাবে প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে আমার দেওরের ব্যবহারে অনেক পরিবর্তন আসে। যেমন সে আগে আমাকে একদম পছন্দ করতো না, কিন্তু সে কিছুদিন থেকে বাইরে থেকে আমার জন্য ভালো ভালো খাবার এনে দেয়। যেমন সে তার বউকে এনে দিত, ঠিক সেরকমভাবে আমার জন্যও নিয়ে আসে। একদিন সিঙ্গারা, একদিন বার্গার, পরপর 2 দিন যখন সে আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসেছিল, তখন আমি না পেরে দেওরকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো আগে আমাকে পছন্দ করতে না, তাহলে এখন তুমি কেন আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসো? দেওর তখন বলল, বৌদি, আমি নিজের বউকে হারিয়েছি, তাই আমি চাই না যে বাড়ির কাজকর্ম করতে করতে তোমারও কিছু হয়ে যায়। আর এমনিতেও আমি খেয়াল করেছি দাদা তোমার জন্য বাইরে থেকে কোনো দিন কোনো কিছু এনে দেয় না। আর হ্যাঁ, প্রথমে আমি তোমাকে পছন্দ করতাম না, এটা একদম সত্যি কথা। কারণ আমার বউ সবসময় তোমার ব্যাপারে উল্টোপাল্টা ও মিথ্যে কথা বলে তোমার প্রতি আমার মনটাকে ভেঙে দিয়েছিল। কিন্তু আমি গত 1 মাস থেকে বাড়িতেই আছি, বাড়ির বাইরে যাইনি। এবং আমি সব বুঝতে পেরেছি যে তুমি সারাদিন কত কাজকর্ম করো এবং তোমার কত কষ্ট হয়, তাও তুমি বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে করো। তাই তোমাকে দেখে আমার খুব মায়া হয়। আর এই জন্যই আমি ভালোবেসে তোমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসি। দেওরের কথাবার্তা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম এবং খুব ভালো লেগেছিল, কারণ আমার বর তো কোনোদিন আমার ব্যাপারে এতটা ভাবেইনি যতটা আমার দেওর আমার ব্যাপারে ভেবেছিল। দেওরের মনে আমার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপরে ধীরে ধীরে জানি না কেন আমার মনে হতো সবসময় যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। মনে হতো যেন কেউ আমার উপরে সবসময় লক্ষ্য রাখছে। আমার বরকে তো এসব কথা বলে কোনো লাভ ছিল না, কারণ সে তো আমার কোনো কথার গুরুত্বই দিত না। বর যখন রাত্রিবেলা বাড়ি ফিরে আসতো, তখন আমি নিজের ব্যাপারে কিছু বলতে গেলেই সে বলতো, আমি তো এক্ষুনি বাইরে থেকে বাড়ি ফিরে এসেছি, আর তুমি এক্ষুনি নিজের রামকাহিনী চালু করে দিলে। আমার এসব শোনার সময় নেই, আমাকে আরাম করতে দাও। ওদিকে যত দিন যাচ্ছিল ততই আমার দেওর আমার সঙ্গে মিলেমিশে গেছিল। তার বউয়ের মারা যাওয়ার পরে সে তো সারাদিন ঘরের ভিতরেই থাকতো। শুধুমাত্র আমার কিছু প্রয়োজন হলে সে ওই জিনিসটা নিয়ে আসার জন্যই বাড়ির বাইরে যেত। এমনকি যত দিন যাচ্ছিল আমার প্রয়োজনের সমস্ত জিনিস দেওর এনে দিত। আমার কিছু না বলতেই দেওর আমার প্রয়োজনের জিনিসগুলো এনে হাজির করে দিত এবং আমাকে জোর করে দিত। আমি তখন না বলতে পারতাম না। তার দেওয়া জিনিস আমি নিয়েই নিতাম। সে যখন বাইরে থেকে কোনো জিনিস বা খাবার এনে দিত, তখন আমাকে বলতো, এই কথাগুলো দাদাকে বলবে না বৌদি, না হলে সে কিন্তু খারাপ ভেবে বসবে। এদিকে আমার দেওর তো জানতোই না যে তার কষ্ট হবে বলে বর আমার থেকে দূরে থাকে। এই কথাগুলো আমি আর দেওরকে বলিনি, কিন্তু সে যখন আমার জন্য কোনো জিনিস এনে দিত বা আমার খেয়াল রাখতো, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগতো। কারণ এর আগে কোনো দিন কেউ আমার এইভাবে খেয়াল রাখেনি বা আমার পছন্দের জিনিসগুলো কেউ এনে দেয়নি। একদিন হঠাৎ করে আমার দেওর রান্নাঘরে এসে বলল, বৌদি, আমি তোমার ও দাদার ব্যাপারে সব জানি। আমার দাদা তোমার একদম খেয়াল রাখে না, অথচ তুমি কত সুন্দর দেখতে এবং দিন দিন তোমার যৌবন কত সুন্দর হয়ে উঠেছে। দেওরের উদ্ভট কথাবার্তা শুনে আমি তো খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে সে এগুলো কী ধরনের কথা বলছে। তারপরে আবার মনে মনে ভাবলাম হয়তো আমি তাকে খারাপ ভাবছি, তার মনে হয়তো সেরকম কিছু নেই। তারপর আমি তার কথার অতটা গুরুত্বই দিইনি। কিন্তু যত দিন যাচ্ছিল সে আমার প্রত্যেকটা জিনিসের উপরে খেয়াল রাখতো এবং সে যখন আমার কেয়ার করতো তখন আমার খুব ভালো লাগতো। এমনকি সে মাঝে মধ্যে আমার সঙ্গে বসে আড্ডাও দিত। সারাদিন কাজকর্ম করার পরে দেওর যখন আমাকে একটু সময় দিত, তখন আমার মনে হতো যাক, কেউ তো আছে যে আমাকে একটু সময় দেয় এবং আমাকে একটু বোঝে। আমি তো তাকে নিজের ভাইয়ের মতো মনে করেছিলাম। তারপর সেদিন দেওরের দেওয়া চাউমিন খাওয়ার পরে রাত্রি 10টার সময় মনে হলো কেউ যেন আমার উপরে চিৎকার চেঁচামেচি করছে। তারপর যখন আস্তে করে চোখ খুললাম, তখন দেখলাম আমার বর অনেক রেগে আমার দিকেই তাকিয়েছিল। তারপর আমি যখন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ালাম, তখন খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ ওই সময় আমি দেওরের ঘরে ঘুমিয়েছিলাম। আমার বর তখন বলল, তুমি আমার ভাইয়ের ঘরে কি করছো? আমি তখন ঘাবড়ে গিয়ে বললাম, জানি না, আমি তো নিজের ঘরেই ছিলাম। আমি তোমার ভাইয়ের ঘরে কি করে চলে এলাম? আমার বর তখন রেগে বলল, উল্টোপাল্টা কথাবার্তা একদম বলবে না। তুমি নিজে থেকে এই ঘরে এসেছো, তোমাকে আবার কে এই ঘরে নিয়ে আসবে? ওই সময় আমার দেওর ঘরের ভিতরে ঢুকে বলল, বৌদি আমার ঘরে শুয়েছিল, তাই আমি বাইরে শুয়েছিলাম।
সেদিনের পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে দেওরের দেওয়া বাইরের খাবার খেয়ে আমার আর কোনো হুঁশ জ্ঞান থাকতো না। কিন্তু জানি না কেন তারপরে মনে হতো কেউ যেন আমার গায়ের জামা কাপড় সরিয়ে দিয়ে আমার শরীরে কিছু একটা করছে। শুধু তাই নয়, দেওরের দেওয়া বাইরের খাবার খেয়ে প্রত্যেক দিন দেওরের ঘরেই আমি শুয়ে থাকতাম। জানি না এইসব আমার সঙ্গে কি হচ্ছিল। এদিকে আমার মনে হতো কেউ যেন আমার গায়ের জামা কাপড় সরিয়ে দিচ্ছে, কিন্তু যখন আমার ঘুম ভাঙতো তখন তো আমার গায়ের জামা কাপড় ঠিকঠাক থাকতো। এদিকে আমার নিজের উপরে পুরো বিশ্বাস ছিল যে আমি কখনোই নিজের ইচ্ছাতে দেওরের ঘরে গিয়ে ঘুমোইনি। আমি তো নিজের ঘরেই থাকতাম, তাহলে জানি না কিভাবে আমি দেওরের ঘরে শুয়ে থাকতাম। এদিকে দেওরের ঘরে শুয়ে থাকতে দেখে বর আমাকে অনেক কথা শোনাতো। এইভাবে প্রায় 4-5 দিন হয়ে যাওয়ার পরে আমার বর বলল, তুমি এসব কি করছো? তুমি প্রত্যেক দিন আমার ভাইয়ের ঘরে কেন শুয়ে থাকো? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? না তুমি নিজের মান সম্মান সব কিছু নষ্ট করে দিতে চাইছো? তখন আমি অনেক চেষ্টা করেছিলাম বরকে এটা বোঝানোর যে আমি নিজের ইচ্ছায় কোনো দিন দেওরের ঘরে যাইনি। আমি নিজেও জানি না কিভাবে আমি তার ঘরে চলে যাই। কিন্তু আমার বর তো আমার একটাও কথা শুনে নেয়নি। সে তো আমাকে কথা শোনানোর জন্য উঠে পড়ে লেগেছিল। সেদিন আমার বর যখন আমাকে কথা শোনাচ্ছিল তখন দেওর বলল, দাদা, এতে বৌদির কোনো দোষ নেই। আমার তো মনে হচ্ছে বৌদির ঘুমের ঘোরে হাঁটার অসুখ আছে। কারণ বৌদি প্রত্যেক দিন আমার ঘরে চলে আসে, তখন আমি না পেরে ঘরের বাইরে চলে যাই। তাই বৌদিকে বকে কোনো লাভ নেই, কারণ বৌদির কোনো দোষ নেই। সেদিন আমার দেওরের কথা শোনার পরে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। সেদিন আমার ছোটো বোনকে এই ব্যাপারে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, কারণ বিয়ের আগে তো আমরা 3 বোন একসঙ্গে ঘুমোতাম। তাহলে নিশ্চয়ই আমার বোন ও দিদি আমার এই অসুখের ব্যাপারে খুব ভালোভাবেই জানবে। কিন্তু আমার বোন বলেছিল আমার নাকি এরকম কোনো অসুখ নেই। তাহলে শ্বশুরবাড়িতে আসার পরে কি নতুনভাবে আমার এই অসুখটা হয়েছিল? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আমার সঙ্গে সব কী হচ্ছে। ওই ঘটনাগুলো হওয়ার পর থেকে আমার বর আমাকে আরোই পছন্দ করতো না। সে সবসময় আমার উপরে রেগে থাকতো। এমনকি ওই ঘটনার পর থেকে দেওরের সঙ্গে বসে গল্প করলে বর আমাকে বলতো, আমার ভাইয়ের সঙ্গে অত বেশি গল্প করার কি আছে? যতটুকু দরকার ততটুকু বলবে। আর এমনিতেও তার অত বেশি খেয়াল রাখার কি দরকার? ও তো ছোট বাচ্চা নয়, ও নিজে থেকেই নিজের কাজ করে নিতে পারবে। আমি তখন বরকে বলেছিলাম, তুমি এটা কী ধরনের কথা বলছো? তুমি তো আমাকে বলেছিলে তোমার ভাইয়ের খেয়াল রাখতে, তাই আমি তাকে নিজের ভাই মনে করে তার খেয়াল রাখি। শুধু তাই নয়, আমার বর তো সেদিনের পর থেকে আমাকে উল্টোপাল্টা কথা শোনাতে ছাড়তো না। তার 2 দিন পরে আমার খুব শরীর খারাপ হয়েছিল। এত শরীর খারাপ হয়েছিল যে আমার দেওর ডাক্তারকে বাড়িতে নিয়ে এসেছিল। আসলে আমি রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গেছিলাম। তারপর ডাক্তারে আমাকে দেখার পরে বলেছিল আমি নাকি গর্ভবতী হয়েছি। আমি গর্ভবতী হয়েছি এই কথাটা শুনে আমি ও দেওর খুব খুশি ছিলাম। দেওর তখন বলল, বৌদি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। দাদা আর তোমার উপরে রাগ করবে না। তোমার যখন একটা খুব সুন্দর পুত্র সন্তান হবে তখন দেখবে দাদার মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। দেখবে দাদা যখন এই খবরটা শুনবে তখন সে খুশিতে পাগল হয়ে যাবে। তারপর আমার দেওর বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছিল এবং পাড়ার সবাইকে মিষ্টি দিয়েছিল। আমি ভেবেছিলাম এই খবরটা যখন বরকে আমি বলবো সে আমাকে অনেক ভালোবাসবে এবং খুব খুশি হয়ে যাবে। কিন্তু বর যখন বাড়িতে এলো এবং তাকে যখন বললাম যে আমি তার বাচ্চার মা হতে চলেছি, তখন সে বিশ্বাস করতে চায়নি যে আমি গর্ভবতী আছি এবং তার বাচ্চার মা হতে চলেছি। উল্টে সে আমাকে বলল এই বাচ্চাটা আমার হতেই পারে না এবং এটা আমার থেকে ভালো আর কেউ জানবে না, কারণ আমি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। তাহলে এটা আমার বাচ্চা কি করে হতে পারে? বরের কথা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আমি তখন না থাকতে পেরে রেগে বলেছিলাম, তুমি এটা কি ধরনের কথা বলছো? তুমি আমার উপরে এত বড় আরোপ কি করে লাগাতে পারো? এই বাচ্চাটা যদি তোমার না, তাহলে এটা কার বাচ্চা হবে? আমার বর তখন বলল, সেটা তো তুমিই ভালো করে জানবে যে নিজের গর্ভে কার বাচ্চা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি তখন কেঁদে কেটে বরকে বলেছিলাম, দয়া করে এত বড় নোংরা আরোপ আমার উপর লাগাবে না। কারণ এমন তো নয় যে তোমার সঙ্গে আমার কোনো দিন সম্পর্ক হয়নি। তোমার সঙ্গে আমার অনেকবার সম্পর্ক হয়েছে। তাহলে এই বাচ্চাটা তোমার ছাড়া আর কার হতে পারে? বর তখন আমাকে বলল, তোমার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, কিন্তু আমি খুব ভালো করে জানি এই বাচ্চাটা আমার নয়। কারণ আমি যতবার তোমার সঙ্গে সম্পর্ক করেছি ততবার এটা খেয়াল রেখে সম্পর্ক করেছি যে আমি এখন বাচ্চা নিব না। আমার বর তো কোনো মতেই মানতে রাজি ছিল না যে এই বাচ্চাটা তার। এমনকি আমার বর সেদিন বলেছিল, তুমি আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। তোমাকে আমি আর সহ্যই করতে পারছি না। তুমি আমার মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছো। আমার বর তো আমাকে অনেক নোংরা ও আজে বাজে কথা বলে অপমান করে নিজেই বাড়ির বাইরে থেকে চলে গেছিল। সেদিন আমি একলা বাড়িতে বসে কাঁদছিলাম এবং বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে এগুলো কি হচ্ছে। এই বাচ্চাটা যখন আমার বরের ছিল না, তাহলে এই বাচ্চাটা কার? এটা ভেবে আমি অনেক মন খারাপ করেছিলাম। কিন্তু জানি না কেন তাও আমার মনে বিশ্বাস ছিল যে এই বাচ্চাটা আমার বরের।
ঠিক ওই সময় আমার দেওর ঘরের ভিতরে এসে বলল, বৌদি, আমি তোমার জন্য বার্গার নিয়ে এসেছি, এটা খেলে তোমার মন মেজাজ ভালো হয়ে যাবে। আমি তখন দেওরের হাত থেকে বার্গারটা নিয়েছিলাম, কিন্তু আমার খুব মন খারাপ ছিল, তাই আমি সেদিন বার্গারটা খাইনি। ফ্রিজের মধ্যে বার্গারটাকে ভরে রেখে দিয়েছিলাম এবং মন খারাপ করে আমার ঘরের বিছানায় শুয়েছিলাম। তার আধ ঘন্টা পরে মনে হলো কেউ যেন আমার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো। তখন মিটমিটে চোখ করে দেখতে পেলাম দেওর আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। তারপর ধীরে ধীরে যখন আমার কাছে এগিয়ে এলো, তখন আমি ঘুমিয়ে থাকার নাটক করেছিলাম, কারণ সে এইভাবে চোরের মতো আমার ঘরের ভিতরে কেন ঢুকছিল সেটা জানার আগ্রহ আমার অনেক বেশি বেড়ে গেছিল। তারপর সে যখন আমার কাছে এলো, তখন আমার পায়ের তলা থেকে তো মাটি সরে গেল, কারণ সে আমাকে কোলে তুলে নিজের বেডরুমে নিয়ে গেল এবং আমার দেওর এটা জানতে পারেনি যে আমি ওই সময় ঘুমিয়ে থাকার নাটক করেছিলাম। তারপর সে আমাকে নিজের ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। তারপরে আমার জামা কাপড় খুলতে শুরু করলো। সে আমার চুড়িদারের প্যান্টটা যখন খুলতে শুরু করেছিল, তখন আমি তাড়াতাড়ি উঠে তার গালে একটা থাপ্পড় মেরেছিলাম। ঠিক ওই সময় আমার বড় ঘরের ভিতরে চলে এসেছিল এবং সে যখন নিজের চোখে দেখেছিল আমি তার ভাইকে থাপ্পড় মেরেছি, তখন বর এসে জিজ্ঞেস করলো, এখানে এসব কি হচ্ছে? তখন সব বুঝতে পেরেছিলাম যে আমি কিভাবে দেওরের ঘরে এসে শুয়ে থাকতাম, কারণ আমার দেওর প্রত্যেক দিন আমার জন্য বাইরের খাবার কিনে আনতো এবং সেই খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। তারপরে সে প্রত্যেক দিন আমার শরীর ভোগ করত, যেটা আমি ও আমার বর জানতেই পারিনি, কারণ সেদিন আমি যখন বার্গার খাইনি তখন আমার ঘুমও আসেনি এবং তখনই আমি বুঝে গেছিলাম এইগুলো আমার দেওরের কারসাজি। সেদিন আমি বরকে সব কিছু সত্যি কথা বলেছিলাম এবং আমার বর খুব সহজেই আমার কথা বিশ্বাস করে নিয়েছিল, কারণ আমার দেওর আমার বরকে আমার ব্যাপারে মিথ্যে কথা বলে আমার বরের মনে আমার প্রতি বিষ ঢেলে দিয়েছিল। তাই আমার বর আমাকে সহ্য করতে পারতো না, কারণ আমার দেওর চাইতো না যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে থাকি। এবং দেবরানী মারা যাওয়ার পরে আমার দেওর নিজের ভোগ ও লালসা মেটানোর জন্য আমাকে ব্যবহার করেছিল এবং তার আমার উপরে নোংরা নজর ছিল। তাই সে প্রত্যেক দিন আমাকে বাইরের খাবার এনে দিত এবং ওই খাবার খেয়ে যখন আমি অজ্ঞান হয়ে যেতাম, তখন সে আমার শরীর ভোগ করত। এবং এই বাচ্চাটাও দেওরের ছিল, এই কথাটা আমার দেওর নিজের মুখে স্বীকার করেছিল, কারণ সত্যি কথা বলা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। ওই সময় সব কথা ফাঁস হয়ে গেছিল। এমনকি আমি ফ্রিজে রাখা ওই বার্গারটাও আমার বরকে এনে দিয়েছিলাম। আসলে আমার বর নাকি নিজের চোখে দেখেছিল আমার দেওরকে একটা দোকান থেকে খাবার কেনার পরে সেই খাবারের মধ্যে একটা ওষুধ মিশিয়ে দিতে, এবং তখনই নাকি আমার বরের তার ভাইয়ের প্রতি সন্দেহ হয়েছিল। সব কথা ফাঁস হওয়ার পরে আমার বর তার ভাইকে অনেক মেরেছিল। শুধু তাই নয়, তার ভাই যেহেতু আমার সঙ্গে অনেক অন্যায় করেছিল, তাই আমার বর তার ভাইকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। আমি তো এইসব কিছুই জানতাম না। আমি তো তার ভাইকে নিজের ভাই মনে করে তার যত্ন করতাম। তারপর আমার বর যখন তার ভাইকে পুলিশের হাতে দিতে চেয়েছিল, তখন আমি বারণ করেছিলাম, কারণ তাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। এর থেকে বড় শাস্তি তার জন্য আর কিছুই ছিল না। তারপর আমার বর ও আমি দেওরের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখিনি এবং ওই ঘটনাটা হওয়ার কিছুদিন পরে আমি বাথরুমের মধ্যে পা পিছলে পড়ে গেছিলাম। তার জন্য আমার বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে গেছিল। আমার বাচ্চাটা নষ্ট হওয়ার কারণে আমার বড় আমি খুব খুশি ছিলাম, কারণ বাচ্চাটা তো আমাদের ছিলই না। তারপর 1 বছর পরে আমি আবার গর্ভবতী হয়েছিলাম এবং এটা আমাদের নিজের সন্তান ছিল। এখন আমি বরের সঙ্গে খুব ভালো আছি এবং সুখে আছি। আমি তো প্রথমে ভেবেছিলাম আমার বর হয়তো আমাকে আর গ্রহণ করবে না, কিন্তু সে জানতে পেরেছিল যে এতে আমার কোনো দোষ ছিল না, এটা সম্পূর্ণ দোষ তার ভাইয়ের ছিল। তাই আমার বর আমাকে গ্রহণ করেছিল। পরে আমার বর এটাও বুঝতে পেরেছিল যে সে তার ভাইকে অতিরিক্ত বিশ্বাস করে অনেক বড় ভুল করেছে, যার জন্য আমার সঙ্গে এত বড় অন্যায় হয়েছিল। কিন্তু এখন আমি বরের সঙ্গে খুব সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।